যুবরাজ নিজের অস্থিরতা কমাতে শাওয়ার নিয়ে বাইরে যাওয়ার জন্য ঝটপট রেডি হয়ে গেল। গায়ে ব্ল্যাক শার্টের ওপর ধূসর রঙের ট্রেঞ্চকোট জড়িয়ে তার সাথে বাদামি মোটা উলের মাফলার পেঁচালো গলায়, আর ফর্মাল কাট হেয়ারগুলো জেল দিয়ে সেট করে হাতে ডার্ক ব্রাউন রঙের ফিতাযুক্ত ঘড়ি পরে নিল। পায়ে বেল্টের সাথে ম্যাচিং বুটস পরে কাঁধে একটা ব্যাকপ্যাক নিয়ে নিউ ইয়র্ক মেট্রো স্টেশনের দিকে ছুটে চলল যুবরাজ। যুবরাজের বাসা থেকে মেট্রো স্টেশনে পৌঁছাতে প্রায় মিনিট 10 মতো সময় লাগলো। স্টেশনে পৌঁছে আশেপাশে চোখ বুলালো সে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি দেখা পেল না। সাথে সাথেই যুবরাজের লাজুক হাসিটা বিলীন করে মন ভার করে দিল। হাজার হাজার মানুষের ভিড়ে কোথায় লুকিয়ে আছে সেই অষ্টাদশী? মনে মনে কথাটি ভেবে পুনরায় চতুর্দিকে সতর্ক দৃষ্টি বুলালো যুবরাজ। হঠাৎই সমস্ত ভিড় টেনে ধপধপে ফর্সা সরু একটি হাত যুবরাজের উদ্দেশ্যে নাড়িয়ে নিজের অস্তিত্ব জানান দিল। এক অষ্টাদশী মানবী। সেই অষ্টাদশীর পদ্মের পাপড়ির ন্যায় বাঁকা আঙুলে মোহিত হলো যুবরাজ। কথা বলার সকল ক্ষমতা হারিয়ে অনুভূতি শূন্য হয়ে ঠায় দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে অষ্টাদশী মানবী সৌন্দর্য সুতাপানে ব্যস্ত হলো যুবরাজ। মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে অষ্টাদশী যুবরাজের সামনে এসে দাঁড়ালো। যুবরাজ যেন মোমের তৈরি নিখুঁত একটা পুতুলের সামনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির শুভ্র শরীরে অন্যরকম একটা স্নিগ্ধতা বিরাজমান, যা ভাষায় প্রকাশ করার ক্ষমতা যুবরাজের নেই। যুবরাজে কোনো হেলদোল না দেখে মেয়েটির নম্র মৃদু কণ্ঠে হালকা হেসে শুধালো, আর ইউ ওকে ডক্টর ইউবি? প্রত্যুত্তরে যুবরাজ বলে ওঠে, আই এম নট ওকে মিস মেগান, আই এম জাস্ট ডোম। কথাখানা বলেই বুকে হাত চেপে চোখ বুজে ফেলল যুবরাজ। যুবরাজের এমন বোকা বোকা কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল মেগান গাব্রিয়েলিয়া। আর সেই হাসি মূর্ছনায় দ্বিতীয় দফায় নিজেকে হারালো যুবরাজ। মেয়েটির প্রতি যুবরাজের অনিন্দ এক ভালো লাগায় তার তনুমন দুটোই ছেয়ে গেল। নিজেকে কোনো মতে ধাতস্থ করে গলা খাকারি দিয়ে ট্রেঞ্চ কোটে দুই পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো যুবরাজ। তারপর মেয়েটাকে বলে ওঠে, তা আমাকে এখানে ডাকার কারণটা কি জানতে পারি মিস মেগান? প্রশ্নটি করে জিজ্ঞাসা দৃষ্টিতে মেয়েটির দিকে অনিমেষ তাকিয়ে রইল যুবরাজ। তখন মেয়েটি লাজুক হেসে বলে উঠল, হঠাৎই আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছিল ডক্টর। যদিও এটা আমার জন্য অন্যায় আবদার, তবুও নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি, এবং এর জন্য আমি দুঃখিত। নিচু মিনমিনে কণ্ঠে কথাটি বলেই লজ্জায় মাত্রা নুয়ে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল মেগান। মেয়েটির সহজ স্বীকারোক্তিতে বেশ মুগ্ধ হলো যুবরাজ। মেয়েটি যুবরাজের থেকে যে কি চাচ্ছে এটা বুঝতে যুবরাজের 1 সেকেন্ডও সময় লাগেনি। তবে ভালোবাসা আদান প্রদানের ব্যাপারে যুবরাজ শতভাগ অনেস্ট থাকতে চায়। তাই মেয়েটিকে বলে ওঠে যুবরাজ, আমি জীবনে একজনকেই ভালোবাসবো মিস মেগান, আর সেই ভালোবাসা কখনো কমবে না, বরং দিনকে দিন বাড়তেই থাকবে। শুধু প্রতিদিন নতুন করে ভালোবাসবো আমি তাকে। অ্যান্ড আই ডোন্ট ইভেন নো হু দ্যাট লাকি গার্ল ইজ। তারপর যুবরাজ নিজের মনের কথা মনে রেখেই মেগানের উদ্দেশ্যে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার প্রতি আপনার জাস্ট মোহ জেগেছে মিস মেগান। 2 দিন পরে এই মোহ কেটে যাবে, তখন আমাকে আর আপনার মনে ধরবে না। সম্পর্কে বিতৃষ্ণা আসবে। তার চাইতে লম্বা সময় ধরে দুজন দুজনের সম্পর্ক জেনে তবে একটা নামযুক্ত সম্পর্কে আগানো উচিত বলে আমি মনে করি। যুবরাজের এমন কঠিন কথায় মেগানের বড় পাপড়িযুক্ত নীল চোখ দুটো থেকে ঝরঝর করে মুক্তধারার ন্যায় উষ্ণ জল ঝরে পড়ল। মেয়ে মানুষের কান্নায় বরাবরই পুরুষ হৃদয়ে দুর্বলের কারণ। যুবরাজের বেলায়ও তাই ঘটল। তার বিগলিত মন বারবার আগ্রাসী হলো তরুণীর চোখের জল মুছে দিতে, কিন্তু যুবরাজ কঠিনভাবে নিজেকে শাসিয়ে আটকে রাখল। এমন বিষণ্ণ পরিস্থিতিতে হঠাৎই যুবরাজের পকেটের মোবাইল নামক যন্ত্রটি কর্কশ স্বরে বেজে উঠল। সেই শব্দে কিঞ্চিত কেঁপে উঠল মেগান। ফলে যুবরাজ দ্রুত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন খুব সিরিয়াসভাবে কিছু বলে চলল, যেটা শোনা মাত্র যুবরাজের চোয়াল মুখ শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল। ওপাশের ব্যক্তিটির কথা শেষ হতেই যুবরাজ লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, ওটি রেডি করতে বল, আমি এখনই আসছি। তারপর ফোনটা কেটে পকেটে ভরতেই যুবরাজ মেগানের দিকে আহত দৃষ্টি দিল। তারপর বলে উঠল, মিস মেগান, হঠাৎই আপনার বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি অপারেশন করানো জরুরি, আপনি হসপিটালে চলুন আমার সাথে। মেগান কোনো বাক্য বিয়োগ না করেই অবনত মস্তিষ্কেই যুবরাজের সাথে সাথে চলতে লাগলো। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনোরূপ কথাই বলেনি। হসপিটালে এসে গাড়ি থেকে নেমে মেগানকে কিছু না বলেই যুবরাজ দৌড়ে চলে যায় হসপিটালে ডিনের কাছে। সেখানে গিয়ে যুবরাজ বলে ওঠে, সরি স্যার, আমি কোনোভাবেই ডক্টর ফাইয়াজের সাথে ওটি শেয়ার করতে পারবো না। আমি আমার সহকারী হিসেবে ডক্টর রেহানকে পাশে রাখতে চাই। একজন সিনিয়র ডক্টর বলে ওঠেন।
লিসেন ডক্টর ইউভি, ডক্টর ফায়াজ অনেক ব্রিলিয়ান্ট একজন মেডিসিন স্পেশালিস্ট। আর জ্যাকব গাব্রিয়েলের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য এই চিকিৎসা বিজ্ঞানের হার্টের ক্ষেত্রে বিরল। এর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বিশেষ অনুরোধে ডক্টর ফায়াজকে লন্ডন থেকে এখানে এনেছে। আর তোমার চাইতে সে সিনিয়রও বটে, অভিজ্ঞতা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব বেশি বাড়াবাড়ি না করে দ্রুত ওটিতে যেতে। তোমরা দুজনেই যদি জ্যাকব গাব্রিয়েলকে সুস্থ করে তুলতে পারো, তাহলে এটা আমাদের হসপিটালের রেপুটেশনের জন্য বেটার হবে। আর এই অপারেশনের জন্য সে কোনো চার্জ পর্যন্ত নেবে না। এখন তুমি যদি তার সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারো, এটা তোমার ব্যর্থতা। একদমই কথাগুলো বলে হসপিটালে সিনিয়র ডক্টর রিন রবার্ট হ্যারিসন খটখট করে কম্পিউটারে কিবোর্ড চেপে কাজে মনোযোগ দিলেন। অসহায় ভঙ্গিতে যুবরাজ কিছুক্ষণ রিনের দিকে তাকিয়ে রইল। তারপর আহত কণ্ঠে বলে উঠল, হি ইজ এ ডেভিল স্যার। হি মে বি এ ডক্টর গুড বাই, হি ইজ নট এ গুড সোল। মাউন্ট সিনাই হসপিটালে বৃহৎ অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের উদ্দেশ্যে অক্সিজেন মাস্ক লাগিয়ে অবচেতন অবস্থায় শুয়ে রাখা হয়েছে জ্যাকব গাব্রিয়েলকে। তার হৃদযন্ত্রের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়েছে, সেই সাথে সোরিয়াসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রবলেমও রয়েছে। যে কোনো সময় পেশেন্টের যা তা কিছু হয়ে যেতে পারে। বিজ্ঞ প্রবীণ ডক্টরদের কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ। শুধু নির্বিকার যুবরাজ। ডক্টর রেহান সবকিছু পর্যবেক্ষণ করে ওকে সিগন্যাল দিতে নিজেদের জীবাণুমুক্ত করে হাতে গ্লাভস পরে একে একে ওটিতে প্রবেশ করলেন 8 জন ডক্টর। নার্স এসে প্রত্যেকের সার্জারি অ্যাপ্রন, মাস্ক এবং মাথায় ক্যাপ পরিয়ে সাইডে সরে দাঁড়ালেন। সকলের মাথায় যখন অপারেশনের ঝুঁকি নিয়ে চিন্তার বোঝা, সেই সময় যুবরাজের দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে নিজের দুর্ধর্ষতা জাহির করলো কেউ একজন। স্যালাইনের ড্রপ পয়েন্ট ঠিক করতে করতেই সেই ক্রূর হাসি ঠিক যুবরাজের নজরে ধরা দিল। সেই হাসিকে উপেক্ষা করে নিজের হেড সার্জিক্যাল লাইটস পরিধান করে অপারেশন শুরু করার নির্দেশ দিল যুবরাজ। এনেস্থিয়াল ডোজ বেশি ঠেকছে আমার কাছে ডক্টর ইউভি। কথাটি বলেই সাইডে ফেলে রাখা ইঞ্জেকশনটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো ডক্টর রেহান। সাথে সাথে একজন প্রবীণ ডক্টর বলে উঠল, ভুলে যেও না, যিনি ডোজ ঠিক করেছেন তিনি ওয়ার্ডের বেস্ট মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর রেহানে খুঁতখুঁতে ভাব তবুও গেল না, তাই সে বলে উঠল, প্রথমেই আমাদের বাইপাস করার জন্য শরীরের যে কোনো অংশ থেকে সচল রক্তনালী কানেক্ট করতে হবে। এরপর সেটা হৃদযন্ত্রে প্রতিস্থাপন করতে হবে। এরপর আমরা বাকি অস্ত্রোপচারে ট্রিটমেন্ট করব। আমি শিওর করে বলতে পারছি না কত ঘন্টা সময় লাগবে সকল কাজ কমপ্লিট করতে, তবে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে অপারেশন করতে। সকলে মনোযোগ আকর্ষণ করে কথাগুলো বলে হাতে স্ক্যালপেল তুলে নিল যুবরাজ। জ্যাকব গাব্রিয়েলের চামড়ার স্তর একটানে স্ক্যালপেলের সাহায্যে বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলল যুবরাজ। এরপর বুকের খাঁচা মাঝ বরাবর ফাটিয়ে দুভাগ করে পৌঁছে গেল হৃৎপিণ্ড পর্যন্ত। যে রেটাক রসের সাহায্যে বুকের দুই পাশের চামড়া সমেত খাঁচা শক্ত করে টাইট করে আটকে বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্টসের সহায়তায় চলতে লাগলো অপারেশনের প্রসেস। আর ডক্টর ফায়াজ একে একে কোথায় কতটুকু মেডিসিন প্রয়োগ করতে হবে সেটার দিক নির্দেশনা দিচ্ছেন। ডক্টর রেহান জ্যাকব গাব্রিয়েলের পায়ের থেকে সচল রক্তনালী কেটে যুবরাজের দিকে একটা ফোর্স শেপের সহায়তায় এগিয়ে দিল। দক্ষ যুবরাজ একে একে তার কাজ শেষ করে সাইকেলের সাহায্যে যেই অতিরিক্ত ব্লাড ফুল ক্লিন করার জন্য প্রসেস শুরু করতে নেয়, ঠিক তখনই হার্টের সকল জয়েন্ট ছুটে ফিনকি দিয়ে রক্ত উপচে পড়ে যুবরাজের মুখে গিয়ে লাগে। আর এই দৃশ্য দেখে সকল ডক্টরদের মধ্যে ভয়াবহ আতঙ্ক পরিলক্ষিত হতে থাকে। মুহূর্তেই শেষ হয়ে যাওয়া সাকসেসফুল অপারেশনটি অদক্ষ ডাক্তারের ভুল অপারেশনের রূপ নেয়। যুবরাজ দ্রুত হ্যামস্টার টুলের সহায়তায় রক্তনালীগুলো রোধ করে ব্লিডিং ফ্লো কমানোর চেষ্টা করে, কিন্তু সেটা কমার পরিবর্তে দ্বিগুণ ফোর্সে জ্যাকব গাব্রিয়েলের নাক মুখ দিয়ে ছিটকে বেরিয়ে আসতে থাকে। মুহূর্তেই অপারেশন থিয়েটারে রক্তের বন্যা বয়ে যায়। পেশেন্ট পালস মনিটরে বিপ বিপ আওয়াজ যুবরাজের মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলেছে। উন্মাদের ন্যায় যুবরাজ, ডক্টর রেহান এবং বাকি ডক্টর জ্যাকব গাব্রিয়েলকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ডক্টর ফায়াজ নীরব, যেন কোনো মজার তামাশা দেখতে বসেছেন তিনি। পাশের চেয়ারে পায়ের উপর পা তুলে রক্তযুক্ত হাত দুটো থুতনিতে ঠেকিয়ে আয়েসি ভঙ্গিতে মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রক্তের স্রোত দেখে যাচ্ছেন। তার কাছে মনে হচ্ছে এই চাইতে মজা এবং আনন্দের কোনো দৃশ্য পৃথিবীতে দ্বিতীয় হতেই পারে না। মুহূর্তেই পাশের জিরোতে এসে মনিটরে বিপ বিপ সাউন্ড শিথিল হয়ে এলো। বাকি ডক্টররা হাল ছেড়ে নিজেদের সার্জিক্যাল মাস্ক খুলে ফেললেন, কিন্তু যুবরাজ তার চেষ্টায় অনড়।
চিকিৎসা বিজ্ঞানের সকল কৌশল ফলো করেও যুবরাজ ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ল। তার ধবধবে সাদা অ্যাপ্রন রক্তে লাল বর্ণ ধারণ করেছে। শুধু তাই নয়, সমস্ত শরীর চুঁয়ে চুঁয়ে রক্তের টগবগে ফোঁটা গড়িয়ে পড়ছে। বাকি ডক্টর নিজেদের অপারগতা স্বীকার করে বেরিয়ে যেতেই হাঁটু মুড়ে বসে পড়ল যুবরাজ। এই প্রথম তার নিজেকে খুনি মনে হলো। নিজের দক্ষতা আর জ্ঞানের পরিধি বিশ্বাসে সকলে অমত অগ্রাহ্য করে অপারেশন পেপারে সাইন করেছিল সে। তবে আজ কোথায় গেল সেই জ্ঞান আর তার দক্ষতা? কি জবাব দেব আমি মেগানকে? নিস্তব্ধ ওটি রুম মুহূর্তেই ভয়াবহ হো হো হাসির শব্দে উত্তাল হলো। মেঝে থেকে দৃষ্টি তুলে হাসুরোচে মজা থাকা ব্যক্তির দিকে দৃষ্টি নিবদ্ধ করলো যুবরাজ। চেয়ারে বসে নিজের মাস্কের ক্যাপ খুলে রক্ত ভেজা হাতে এলোমেলো চুলে ব্র্যাক ব্যাশ করে কিটকিটিয়ে হেসে উঠল ডক্টর শেরাম ফায়াজ। কেমন দিলাম ডক্টর ইউভি? তোমার ক্যারিয়ারে অবশেষে দাগ লাগাতে পারলাম আমি। প্রত্যুত্তরে তখন যুবরাজ বলে ওঠে, কেন করেছ এমন জঘন্য কাজ? কি করেছি আমি তোমাকে? কান্না ভেজা আহত কণ্ঠে প্রশ্নমান যুবরাজ ছড়ে শেরামের দিকে গভীর দৃষ্টিতে প্রয়োগ করল। তখন শেরাম বলে ওঠে, তুমি কিছুই করনি ডক্টর, এটা আমার নেশা। আমি এগুলোর মধ্যে আমার সুখ খুঁজে পাই এবং আমি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পছন্দ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানো? পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মৃত্যুর দৃশ্য। যেই মৃত্যু যত কষ্টের, সেই মৃত্যুর দৃশ্য তত সুন্দর। বহুদিন বাদে তাদের রক্তের গন্ধ পেলাম। সো ইয়ামি। নিজে অসাড় হয়ে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে অবসানে থিয়েটার থেকে বাইরে করিডোরে বেরিয়ে এলো যুবরাজ। রক্তের জবজবে ভেজা পেটানো শরীরটা তার কাছে ভরশূন্য ঠেকছে। তার মাথাটা ক্রমাগত ভোঁ ভোঁ শব্দে উদ্বেলিত করছে সবকিছু। চিন্তা ভাবনা সবকিছুই লোপ পেয়ে নিজেকে বড্ড ঘেলুহীন মানব ঠেকছে তার কাছে। কিছুক্ষণ আগে বিবর্ষ ঘটনা বেমালুম ভুলে এলোমেলো পায়ে উদ্ভ্রান্তের মতো ফাঁকা দৃষ্টিতে হেঁটে চলেছে যুবরাজ। তার পরনে পরিহিত ধবধবে সাদা রঙের ডক্টর অ্যাপ্রনটা থেকে চুয়ে চুয়ে হালকা জমাট বাঁধা গাঢ় লাল রক্ত বিন্দুগুলো সারা করিডোরময় ছড়িয়ে যাচ্ছে। সেদিকেও যুবরাজের কোনো হেলদোল নেই। পূর্ব আকাশে সোনালি সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে। তার লাল টকটকে আভা যেন আলাদা একটা সৌন্দর্যের উপমা। গোধূলি এই লগ্নে সামান্য শিরশিরে হিমধর্ম বাতাস বয়ে যাচ্ছে মাউন্ট সিনাই হসপিটালের বৃহৎ করিডোর জুড়ে। অপারেশন থিয়েটারে খোলা করিডোরে অস্থির চিত্তে চিন্তিত ভঙ্গিতে সমানে পায়চারি করছে জ্যাকব গাব্রিয়েলসের একমাত্র কন্যা মেগান। চিন্তায় তার নাকের ডগা পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। তার কালচে বাদামি রঙের চুলগুলো একটু বেশি বাতাসে উড়াউড়ি করছে, যেন আজকেই কিন্তু মেয়েটি নিজের ব্যাপারে একদম উদাসীন। এদিকে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। গায়ের পাতলা উষ্ণ পোশাকটি শিরশিরে ঠান্ডা বাতাসকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে। নিজের ঠান্ডা হাত দুটো মুঠো করে এক হাত আরেক হাতে আলিঙ্গনে বদ্ধ করে মুখের গরম ভাবে নিজেকে নিজেই উষ্ণ রাখার বৃথা প্রয়াস চালালো মেগান। হঠাৎই টাইলসে ঘষে ঘষে হেঁটে চলা অদ্ভুত শব্দে স্থির হয়ে দাঁড়ালো মেগান। নিজের অবনত দৃষ্টি সম্মুখে রাখতেই যুবরাজকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে থরথর করে কেঁপে উঠল সে।